এইবার আর খারাপ লাগবে না ছোট আম্মু, কারণ আমি 1 মাসের জন্য বাংলাদেশে এসেছি। আমার তো পড়াশোনা কমপ্লিট হয়েছে। আব্বু চাইছে আমি বিজনেসে জয়েন করি, কিন্তু আমি নিজেকে একটু সময় দিতে চাই। তাই তো 1 মাসের জন্য বাংলাদেশে চলে এসেছি। এই 1 মাস আমি তোমাদের সঙ্গে থাকবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া, আনন্দ আর সময় কাটাবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমি তো ভেবেছিলাম এবারও তুমি কয়েকদিন থেকে তারপর চলে যাবে, কিন্তু এবার যেহেতু অনেক দিনের ছুটি নিয়ে এসেছো, খুব ভালো করেছো। সবাই একসঙ্গে অনেক ভালো সময় কাটাবো। যাই হোক, তুমি আগে খাবারটা খাও। এই দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের রান্না করেছি। নীল খাবার টেবিলে চোখ বুলিয়ে নিল। খাবার টেবিলে তার পছন্দের সব খাবারের আইটেম, চিংড়ির মালাইকারি, ইলিশ ভাজা, সেই সঙ্গে দেশি মুরগির রোস্ট এবং গরু মাংসের ভুনা। এইসব খাবার নীলের খুব পছন্দ। নীল খাবার খাওয়া শুরু করবে, তখনই হঠাৎ কোথা থেকে নেহা দৌড়ে আসলো আর নীলের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, নীল ভাইয়ের দেশি মুরগির রোস্ট কিন্তু আমি রান্না করেছি, খেয়ে কিন্তু রিভিউ জানাবে। ওরে বাবা, এই পিচ্চি মেয়ে আবার দেখি রান্না বান্নাও শেখা শুরু করে দিয়েছে। তো ব্যাপারটা কি বলেন শুনি। আপনি কেন এখনই রান্নাঘরে যাচ্ছেন? ওমা, তোমাকে বিয়ে করলে তোমাকে রান্না করে খাওয়াতে হবে না? তুমি তো বাংলাদেশি খাবার অনেক পছন্দ করো, তাই তো বাংলাদেশি খাবার রান্না শিখছি। আমি বিয়ের পর প্রত্যেক দিন তোমাকে আমার হাতের রান্না খেতে হবে। আমি কখনোই তোমাকে বাইরের খাবার খেতে দেবো না। তাছাড়া বড় আম্মু তো রান্না করার মতো সময় পায় না, সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই আর কি। নেহা, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি ইদানিং যা পাগলামো শুরু করেছো, তা কিন্তু একদমই সহ্য করার মতো নয়। চুপচাপ এখান থেকে চলে যাও। ছেলেটা এতদিন পর দেশে ফিরে এসেছে, তাকে শান্তি মতো দুটে খাবার খেতে দাও। আমি আবার কি করলাম? আমি কি ওর পাত থেকে খাবার খেয়ে নিয়েছি নাকি? আমি তো শুধু এটাই বলতে এলাম যে মুরগির রোস্ট আমি রান্না করেছি, আর খেয়ে রিভিউ জানাতে। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে আমাকে খাবারটা খেতে দে, কারণ খাবারের যা সুঘ্রাণ আসছে আমি নিজেকে আর সামলিয়ে রাখতে পারছি না। মন চাইছে সবগুলো খাবার একসঙ্গে আমার পেটের মধ্যে চালান করে দেই। এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই বাবা, ধীরে সুস্থে খাবার খাও। সবগুলো খাবার তোমার জন্যই রান্না করা হয়েছে। তুমি খাওয়ার পর যদি কোনো খাবার বেঁচে থাকে, তাহলে অন্য কেউ খাবে, নয়তো আবার রান্না করে তাদেরকে খেতে দেব। নীল তখন আর কোনো কথা না বলে খাবার খাওয়া শুরু করলো। অনেকদিন পর ছোট আম্মুর হাতের রান্না খাচ্ছে। ছোট আম্মুর হাতের রান্না সবসময় তার কাছে অমৃতের মতো লাগে। যদিও তার আম্মু বেশ ভালোই রান্না করতে পারে, কিন্তু তার আম্মুর রান্না করা তেমন একটা কখনোই হয়ে ওঠে না, কারণ তিনি সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকেন। আসলে ব্যাংককে তাদের বেশ কয়েকটা বিজনেস রয়েছে, সেখানে বাবা মা দুজনেই কাজ করেন। তাই দিনের বেশিরভাগ সময় ওনাদেরকে অফিসের কাজেই ব্যস্ত থাকতে হয়। নীল এবার বাংলাদেশে এসেছে, এর সবচাইতে বড় কারণ হলো ছোট আম্মুর হাতের বানানো পিঠা এবং রান্না খাওয়ার জন্য, কারণ অনেকদিন হয়েছে তার বাংলাদেশে আসা হয় না, আর ছোট আম্মার হাতের কোনো কিছুই খাওয়া হয় না। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। খাওয়া দাওয়া শেষ হলে নীল বিশ্রাম নেওয়ার জন্য রুমে চলে গেল। বিছানায় শুয়ে নীল কখন যে ঘুমিয়ে পড়ল সেটা তার মনেই ছিল না। হঠাৎ ঘুম ভাঙলে এসে দেখতে পেল নেহা তার মাথার কাছে বসে হাত পাকা দিয়ে বাতাস করছে। আসলে গ্রামের বাড়িতে তখনও সেভাবে এসি পৌঁছায়নি, কারেন্ট চলে গেছিল, তাই নীল অনেকটাই ঘেমে যাচ্ছিল। তাই নেহা তার পাশে বসে হাত পাকা দিয়ে বাতাস করছিল। নীল পিছনে থেকে উঠে বসে তাকে বলল, কি ব্যাপার নেহা, তুই আমাকে হাত পাকা দিয়ে বাতাস করছিস কেন? তোর কষ্ট হচ্ছে না? আরে, নিজের হবু স্বামীকে বাতাস করতে কষ্ট লাগে নাকি? কারেন্ট চলে গিয়েছিল, তোমার তো গরম সহ্য করার অভ্যেস নেই, ঘেমে যাচ্ছিলে, ঘুম ভেঙে যাবে তাই আমি তোমার পাশে বসে বাতাস করছিলাম। তা উঠে গেলে কেন? ঘুমাও, তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে কিন্তু হেব্বি লাগে। এই, তুই এত পাকা পাকা কথা কোথায় শিখেছিস বলতো? তুই তো আগে এরকম ছিলি না। 5 বছর আগে যখন বাংলাদেশে এসেছিলাম, তুই তো অনেক পিচ্চি আর কিউট কিউট কথা বলতি। তোকে সেই পিচ্চির মতোই তো দেখতে চাই, কিন্তু তুই এখন কেন এরকম বড়দের মতো কথা বলিস? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, 5 বছর আগে যখন তুমি বাংলাদেশে এসেছিলে, এখন তুমি যতটা বড়, তখন কি তুমি এতটাই বড় ছিলে? না তো, এখন তো তুমি তার চাইতে আরো অনেকটা বড় হয়েছো। তাহলে আমিও তো তেমনই বড় হয়েছি, তাহলে আমার পরিবর্তনটা কেন তোমার চোখে স্বাভাবিক মনে হচ্ছে না? শুধুমাত্র এই কারণেই যে তোর কথাবার্তা আর আচার আচরণ আমার ঠিক ভালো লাগছে না। তোকে কেমন যেন লাগছে। তোর কি হয়েছে বলতো? প্রেমে পড়েছিস নাকি? প্রেমে আবার নতুন করে কেন পড়তে যাব?
আমি তো সেই কবেই তোমার প্রেমে পড়েছি। তোমার মতো হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে আমার বাড়িতে থাকতে আমি কেন অন্যের প্রেমে পড়তে যাব? সত্যি নীল ভাইয়া, আই লাভ ইউ। ধুর, তোর সঙ্গে কথা বলাই অনর্থক। সব সময় শুধু ফাইজলামো করেই চলিস। কেন তুই একটাবার একটু ভালো করে কথা বলতে পারিস না? ধ্যাত্তেরি, আমি তোমার সঙ্গে ভালোবাসার কথা বললাম আর তুমি কিনা আমাকে ফাজিল বলছো? আমি তোমার সঙ্গে কথাই বলবো না। এই যে তোমাকে আড়ে দিলাম আর তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। এই বলে নেহা দুটো গাল বেলুনের মতো ফুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। অপরদিকে নীল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্যালকনিতে এসে বসলো। নেহাদের বাড়ি একটু গ্রাম সাইডে পড়েছে, সেখানে এখনো তেমন একটা দালান কোঠা দেখা যায় না। যদিও নেহার বাবা এলাকার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি বলা চলে, তাই তাদের বাড়িতে একটা পাকা বাড়ির দেখা মেলে। ব্যালকনিতে বসে নীল এলাকাটা একটু দেখে যাচ্ছিল। নেহাদের 3 তলা বাড়ি নিচতলায়, কেউ থাকে না দ্বিতীয় তলায়, কোনো গেস্ট আসলে থাকতে দেওয়া হয়, আর 3য় তলায় তারা থাকে। নীল 3 তলার ব্যালকনি থেকে দেখছিল পাশে বিস্তর মাঠে সর্ষে চাষ করা হয়েছে। সর্ষে ফুলের মাঠটা পুরো হলুদ হয়ে আছে। কি যে সুন্দর লাগছে সেটা বলার মতো না। মনে হয় হলুদ পরিয়ে আকাশ থেকে এই মাঠে নেমে এসেছে। এইসব ভাবছিল নীল, তখনই হঠাৎ পেছন থেকে নেহার আম্মু বলে, নীল, তোমার আম্মু তোমাকে বলেছে কিনা জানি না, তোমার ছোট ফুপির মেয়ের বিয়ে, আমাদেরকে সেখানে যেতে হবে। আমাদের সঙ্গে তুমিও যাবে। কি বলো ছোট আম্মু? ছোট ফুপির মেয়ে তো এখনো অনেক ছোট, এখনই তাকে বিয়ে দিয়ে দিচ্ছে কেন? বাবা, এটা গ্রামের বাড়ি, এখানে মেয়েদেরকে এত বয়স লাগে না, অল্প বয়সেই বিয়ে দিয়ে দিতে হয়। তাছাড়া এলাকার অবস্থা খুব একটা ভালো নয়, তাই যত দ্রুত সম্ভব মেয়েদেরকে বিয়ে দিতে পারলেই বাঁচা যায়। তাই বলে এত অল্প বয়সে? যাই হোক, আমি যাব, কারণ গ্রামের বিয়েতে নাকি অনেক আনন্দ উল্লাস হয়। আমার তো কখনোই গ্রামের বিয়ে দেখা হয়নি। ইনফ্যাক্ট আমাদের আত্মীয়দের মধ্যে কারোর ছেলে মেয়েরই বিয়ে হয়নি এখনো। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমার আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম তোমাকে পাঠাতে। তোমাকে সঙ্গে নিয়ে তারপর আমরা বিয়েতে যাব, আর সবাই মিলে অনেক আনন্দ করব। যাই হোক, ওইসব কথা বাদ দাও, এখন রাতে কি খাবে সেটাই বলো। সন্ধ্যা তো হয়ে গেছে, আমি রান্না করতে যাব। তুমি যতদিন থাকবে ততদিন আমি তোমার পছন্দের খাবার রান্না করব। এখন বলো, রাতে কি খাবে? রাতে খুব বেশি কিছু লাগবে না। তুমি আমার জন্য একটু লাউ শাক ভাজি করো, সেই সঙ্গে একটু শুটকির ভর্তা করো। সেটা মনে হয় আমি বিগত 5 বছরেও খাইনি। আমার খুব খেতে ইচ্ছে করছে। প্লিজ ছোট আম্মু, তুমি না করো না। ঠিক আছে বাবা, সে না হয় আমি করে দিলাম, কিন্তু তারপর যদি তোমার পেট ব্যথা করে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি বাংলাদেশি খাবার খাওয়াই অভ্যস্ত নও, তাই তোমার প্রবলেম হতে পারে। কিচ্ছু হবে না ছোট আম্মু, তোমার হাতের খাবার তো অমৃত। এটা খেলে মৃত মানুষও জীবন ফিরে পাবে। সেখানে আমার কোনো প্রবলেম হতে যাবে কেন? তুমি নির্দ্বিধায় রান্না করো, আমার খুব খেতে ইচ্ছা করছে। নেহার আম্মু তখন একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর নীল তখন ব্যালকনি থেকে রুমে এসে টি শার্টের উপর একটা ফুল শার্ট পরে নিল, আর তারপর বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে আসলো। নেহা তখন পুকুর পাড়ে আম গাছের নিচে বসেছিল মন খারাপ করে। নীল বাইরে আসতেই নেহার উপর তার চোখ পড়ল। সে আস্তে আস্তে নেহার পাশে গিয়ে বসলো আর তার কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার পিচ্ছি, কি হয়েছে তোর? মন খারাপ করে এখানে বসে আছিস কেন? দেখো, তুমি আমার সঙ্গে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আর তুমি আমাকে আর কখনো পিচ্চি বলবে না, এটা আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম। আর যদি কখনো তুমি আমাকে পিচ্চি বলেছো তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। তাই নাকি পিচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি আর তোকে পিচ্ছি বলবো না। এখন বল, তোর কি হয়েছে? আমাকে নিয়ে ওই একটু সর্ষে খেতে ঘুরতে যাবে, আমাকে কয়েকটা ছবি তুলে দিবে, ফেসবুকে আপলোড করব। আমার সব বান্ধবীরা সর্ষে খেতে ঘুরতে যাচ্ছে বয়ফ্রেন্ডকে নিয়ে, সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে, স্টোরি দিচ্ছে। সেগুলো দেখলে আমার মনে হিংসে লাগে। আমার কেন একটা বয়ফ্রেন্ড নাই? কি বলিস? তোদের বয়সে প্রেম কি জিনিস জানতাম না, আর তোর বান্ধবীরা প্রেম করে বয়ফ্রেন্ডের সঙ্গে? কি যুগ আসলো সেটা বুঝতেই পারছি না। এখনকার যুগে নাকি ক্লাস 9-এ পড়া বাচ্চারাও প্রেম করে। আমরা তো এখনো প্রেম কি জিনিস সেভাবে বুঝে উঠিনি। হয়েছে, তোমাকে আর বুঝতেও হবে না। এখন তুমি আমাকে এটাই বলো, তুমি আমাকে এই সর্ষে ক্ষেতের এদিকে নিয়ে যাবে কি না? ঠিক আছে, নিয়ে যাব। চল তাহলে। আমারও ওইদিকে ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু একা একা যেতে ইচ্ছে করছিল না। তাছাড়া এতদিন পর গ্রামে এসেছি,
গ্রামের কেউ তো আমাকে সেভাবে চিনে না। আমি যদি সর্ষে খেতে ঢুকি আর সবাই যদি আমাকে চোর বলে মারপিট শুরু করে, তখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি একটা ভালো ড্রেস পরে আসি। আচ্ছা তুমি কি শাড়ি পছন্দ করো? আমি তো ছেলে মানুষ, আমি শাড়ি পছন্দ করে কি করব? শাড়ি তো মেয়েরা পরে, এটা মেয়েদের পছন্দের বিষয়। আসলে আমি যেখানে থাকি সেখানে তো কেউ সেরকম শাড়ি পরে না। আমার আম্মু নিজেই শর্ট ড্রেস পরে, সেখানে শাড়ি পরলে মেয়েদের কেমন লাগে সেটা আমি জানবো কি করে? থাকতেরি কি, তুমি সবসময় এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? আর কথার মেন টপিক পাল্টে দাও কেন? আমি তোমাকে জিজ্ঞেস করেছি শাড়ি পরা মেয়েদের তুমি পছন্দ করো কি না। ঠিক আছে, এত কিছু জানার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আর একটা কথা, আমি এখানে আসার আগে কিন্তু তুমি এখান থেকে এক পাও নড়বে না। আমি যদি এখানে এসে তোমাকে দেখতে না পাই তাহলে কিন্তু তোমার খবর আছে, এটা আমি তোমাকে বলে দিলাম। এই বলে নেহা সেখান থেকে দৌড়ে সোজা বাসার ভেতরে চলে গেল। আর তারপর প্রায় আধ ঘন্টা পর শাড়ি পরে চুলগুলো খুলে দিয়ে ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে চোখে একটু কাজল আর সেই সঙ্গে হাতে কিছু চুড়ি দিয়ে রেডি হয়ে নিচে নামছিল। এটা দেখেই তার আম্মু বলল, কি ব্যাপার নেহা, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? বিকাল তো হয়ে এলো, এখন গেলে তো ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। কোথাও যাচ্ছি না, এই তো নীল ভাইয়াকে নিয়ে সামনেই সর্ষে ক্ষেতের এদিকে যাচ্ছি কয়েকটা ছবি তুলবো বলে। আচ্ছা আম্মু, তুমি আমাকে এটা বলো, শাড়িতে আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, এই হলুদ রঙের শাড়িতে আমার মেয়েটাকে একদম হলুদ পরীর মতো লাগছে। সর্ষে খেতে ছবি তুলতে গেলে সর্ষে ফুলের সঙ্গে তো একদমই মিশে যাবি, তখন তো আর তোকে খুঁজেই পাবো না। তুমি যে কি বলো না, নীল ভাইয়া আছে না, সে আমাকে খুঁজে নিয়ে আসবে। আচ্ছা আম্মু, নীল ভাইয়াকে তোমার মেয়ের জামাই হিসেবে তোমার কেমন লাগে? দেখ নেহা, সবসময় কিন্তু ফাজলামো ভালো লাগে না। নীল তোর ভাই হয়, ভাইকে কখনো জামাই বানাতে হয় না। এখন চুপচাপ যেটা করতে যাচ্ছিস সেটা করতে যা, তা না হলে কিন্তু আমি তোকে বাসা থেকে বের হতে দেব না, কথাটা মনে রাখিস। তুমিও না আমার মনের কথা বুঝলে না। আমি সত্যি নীল ভাইয়াকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। দেখো না, আমার বান্ধবীদের 4-5টা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি কোনো ছেলের সঙ্গে প্রেম করছি না, শুধুমাত্র নীল ভাইকে ভালোবাসি আর নিজের করে পেতে চাই বলে। নেহা, আমি বলছি এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোর। যদি বাইরে যাওয়ার ইচ্ছে থাকে যেতে পারিস, তা না হলে কিন্তু আমি তোর বাইরে যাওয়া একেবারেই বন্ধ করে দেব, কারণ তুমি এখন বেশি বেড়ে গেছো। নেহা তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইরে চলে আসলো। কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি সে তার আম্মুর সঙ্গে তর্কাতর্কি করতে চায় তাহলে হয়তো তার আম্মু তাকে আর বাসা থেকে বের হতে দেবে না। তখন আর সর্ষে খেতে গিয়ে ছবি তোলা তার হবে না। নেহা বাইরে এসে দেখতে পেল নীল পুকুর পাড়ে খাটের উপরে বসে আছে। নেহাকে দেখতে পেয়ে নীল বলল, কি রে, তুই না বললি 5 মিনিটে চলে আসবি? তোর এতক্ষণে 5 মিনিট হলো? আমার তো মনে হচ্ছিল তুই হয়তো আমাকে এখানে বসিয়ে রেখে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিস, তাই আর আসছিস না। আমি তো ভাবছিলাম এখন বাড়ির ভিতরে চলে যাব। ফালতু কথা বাদ দিয়ে আমাকে এটা বলো, হলুদ শাড়িতে আমাকে কেমন লাগছে? একদম বাজে লাগছে, একদম পেতনির মতো লাগছে। এই সাজে তোকে একটুও মানায়নি। তুই সিম্পলি অনেক সুন্দর, তোকে মেকআপ আর সাজগোজ ছাড়াই খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমি কিন্তু একদম কান্না করে দিব বলে দিলাম। আমি এত কষ্ট করে তোমার জন্য সাজুগুজু করে আসলাম আর তুমি আমাকে বলছো আমাকে পেতনির মতো লাগছে? এই তুই না বললি তুই সর্ষে খেতে গিয়ে ছবি তুলবি, তাই সাজুগুজু করতে গেছিস? এখন আবার আমাকে কেন দোষারোপ করছিস? কেন এটা বলছিস যে তুই আমার জন্য সাজুগুজু করতে গেছিস? তোমাকে অত কিছু বুঝতে হবে না, এখন চলো আমার সঙ্গে, তা না হলে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ভালো ছবি উঠাতে পারবো না। তাড়াতাড়ি চলো। এই বলে নীল আর নেহা দুজনেই হাঁটা শুরু করলো। নেহা যখন সেখানে এসে পৌঁছালো দেখতে পেল গ্রামেরই তার এক বান্ধবী সেখানে ঘুরতে এসেছে। নেহাকে দেখেই বলল, যেখান থেকে জুটাই না কেন সেই সব কথা তোমাকে জানতে হবে না। আর একটা কথা শুনে রাখো, এটা কিন্তু একান্তই আমার। এই মালটার দিকে নজর দিবে না, তাহলে কিন্তু চোখ তুলে মার্বেল বসিয়ে দেবো বলে দিলাম। এটা আমার বড় চাচার ছেলে, ব্যাংককে থাকতো, সেখান থেকে এসেছে। আর এটাই আমার হবু হাজবেন্ড, একেই আমি বিয়ে করব। হয়েছে হয়েছে আর বলতে হবে না, আমি খুব ভালো করে জানি আমার মালটা একদম অর্গানিক। আর একটা কথা বলে দিচ্ছি, নিজেও সাবধান থাকবি আর আশপাশে যারা আছে সবাইকে সাবধান রাখবি, আমার মালটার দিকে যেন কেউ নজর না দেয়। দুই বান্ধবীর কথোপকথন এতক্ষণ নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তাদের এই অসভ্য আর ফাজলামো মার্কা কথাবার্তা সে আর নিতে পারছিল না, তাই সে রেগে গিয়ে নেহাকে বলল, এসব কি হচ্ছে নেহা? আমার কিন্তু
মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমি এতটা নির্লজ্জ আর বেহায়া হলে কবে থেকে? বান্ধবীর সামনে আমাকে অপমান করছো। হ্যাঁ, বলতে তো হবেই। তোকে বললাম না ও আমার বড় চাচ্চুর ছেলে। যাই হোক নীল ভাইয়া, তুমি সেদিকে নজর না দিয়ে আমাকে কয়েকটা পিক তুলে দাও। নীল তখন কোনো কথা না বলে নেহাকে বেশ কয়েকটা পিক তুলে দিল। তারপর ফোনটা নেহার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে তখনই নেহা পেছন থেকে তার হাত ধরে ফেলে আর বলে, কি ব্যাপার হিরো, তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে কাপল পিক তুলবো আর ফেসবুকে স্টোরি দিয়ে সবাইকে বলবো তুমি আমার হবু স্বামী, আমি তোমাকে বিয়ে করতে চলেছি। নেহা, সত্যি আমি আজকে ছোট আব্বুকে বলবো যত দ্রুত সম্ভব তোকে একটা সাইকোলজিস্ট স্পেশালিস্ট দেখাতে, কারণ তোর মাথায় সমস্যা আছে। আর তাড়াতাড়ি তোর মাথার ট্রিটমেন্ট না করালে তুই মাথা খারাপ হয়ে যাবি। ভাইয়া, তুমি তোমার সঙ্গে আমাকে কাপল পিক তুলে দিবে কিনা সেটাই বলো, তা না হলে কিন্তু আমি এখানে চিৎকার করতে শুরু করবো আর সবাইকে বলবো তুমি আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছো আর আমাকে ধর্ষণ করতে চাইছো। নেহা, এগুলো কোন ধরনের ব্ল্যাকমেইল? সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে? ঠিক আছে চল, তোকে ছবি তুলে দিচ্ছি। জানি না এরপর তুই আমার মান ইজ্জতের কয়টা বাজাবি। নীল তখন নেহাকে হাতে ধরে পেশ করে একটা পিক তুলে দিল। তখনই হঠাৎ নেহা নীলকে টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আর নীলের খুব কাছে থাকা অবস্থায় একটা পিক তুলল আর সঙ্গে সঙ্গে সেটা ফেসবুকে স্টোরি দিল আর লিখলো, মাই লাইফ লাইন। নেহার ফেসবুক আইডিতে তার ফ্যামিলির অনেকেই অ্যাড ছিল, তাই সবাই সেটা দেখতে পেল, কিন্তু তাতে নেহার কিছুই যায় আসে না। অপরদিকে তার বন্ধু বান্ধবীরা তো ইনবক্সে হাজারটা মেসেজ করছে নেহা কিভাবে এরকম হ্যান্ডসাম গুড লুকিং একটা আইটেম বয়কে জুটিয়েছে। এদিকে নেহার তো আর এত মেসেজ দেওয়ার সময় নেই, তাই সে ছোট্ট করে আবারও ফেসবুকে একটা পোস্ট করেছে। সেখানে লিখেছে, মাই লাইফ লাইন, এটা আমার উটপি হাজব্যান্ড। আমি একেই বিয়ে করতে চলেছি আর সেজন্য স্কুল থেকে 1 মাসের ছুটি নিয়েছি। বিয়ে করে তারপর একটা বাচ্চা কোলে নিয়ে তারপর যাব এসএসসি পরীক্ষা দিতে। আমি ইতিহাসের পাতায় আমার নাম লেখাতে চাই। আমি প্রথমে এমন কেউ হতে চাই যে কিনা বাচ্চা কোলে নিয়ে এসএসসি পরীক্ষা দেয়। নেহার এরকম একটা পোস্ট নীলের চোখ এড়ালো না। নীল পোস্টটা দেখতে পেল এবং নেহাকে বলল, নেহার এরকম একটা পোস্ট নীলের চোখ এড়ালো না। নীল পোস্টটা দেখতে পেল এবং নেহাকে বলল, এসব কি নেহা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি খুব ভালো করে জানো তোমার ফেসবুক আইডিতে সকল ফ্যামিলি মেম্বার অ্যাড আছে। তারা যদি এটা দেখতে পায় তাহলে কি হবে জানো তুমি? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তারা এটা দেখতে পেলে আমার মনের আশা পূর্ণ হবে, আমি তোমাকে আমার করে পাবো। সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি ছোট আম্মুকে এক্ষুনি বলছি, তারপর তোর কি হয় তুই সেটাই দেখিস। এই বলে নীল সোজা তার ছোট আম্মু রুমে চলে গেল। তার ছোট আম্মু বিছানার উপর বসে কিছু একটা করছিলেন। নীলকে দেখতে পেয়ে তিনি বললেন, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? ভেতরে এসে বসে তারপর বলো। ছোট আম্মু, এই দেখো তোমার মেয়ে ফেসবুকে কি পোস্ট করেছে। এর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি প্লিজ ওকে এটা ডিলিট করতে বলো। হাই আল্লাহ, এটা কি করলো? এ তো সত্যিই দেখা যাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি নেহার সঙ্গে কথা বলছি। আম্মু তখন নেহার সঙ্গে কথা বলতে গেল, কিন্তু নেহার সঙ্গে কথা বলে সেরকম একটা লাভ হলো না। নেহা তার আম্মুকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে নীলকে বিয়ে করবে, তা না হলে সে এই জীবন রাখবে না। তার জীবনে যদি ভালোবাসাই না থাকে তাহলে তার জীবন রেখে কোনো লাভ নেই। নীলের সঙ্গে তোমাকে বিয়ে দেব কি দেব না সেটা আমরা পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেব, এবং সবাই যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। এখন তুমি এই পোস্ট ডিলিট করো, কারণ তুমি খুব ভালো করে জানো আগামীকালই আমরা তোমার ছোট ফুপুর বাড়িতে যাব। সেখানে তোমার ছোট ফুপুর মেয়ের বিয়ে। ওখান থেকে এসে তারপর আমরা তোমার ব্যাপারে ভাববো। ঠিক আছে, আমি তোমাদেরকে 1 সপ্তাহের সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যেই তো বিয়ের সমস্ত ঝামেলা চুকিয়ে আমরা বাসায় ফিরে আসব। আজ রবিবার, আগামী রবিবারের মধ্যে তোমরা আমাকে তোমাদের সিদ্ধান্তের কথা জানাবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু এখন তোমাকে এই পোস্ট ডিলিট করতে হবে যাতে পরিবারের অন্য কেউ এটা দেখতে না পায়। নেহা তখন তার আম্মুর কথা মেনে নিল এবং ফেসবুকে পোস্ট ডিলিট করে দিল। এরপর দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠেই তৈরি হয়ে এলো নেহার ছোট ফুফুর বাড়িতে যাওয়ার জন্য। নীল তখনও ঘুমাচ্ছিল, তাই নেহা তাকে ডাকতে গেল। এই নীল ভাইয়া, নীল ভাইয়া, কি হলো? তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? আমরা তো সবাই তৈরি হয়ে গেছি ছোট ফুপির বাড়িতে যাওয়ার জন্য, তুমি কি যাবে না? ও, আমার তো মনেই ছিল না। চিন্তা নেই, তোমরা গিয়ে নিচে ওয়েট করো। আমার রেডি হতে জাস্ট 5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যেই আমি আসছি। আর একটা কাজ করো, ছোট আম্মুকে বলো আমার জন্য কিছু রেডি করতে। আমার খুব ক্ষুধা পেয়েছে।
কিছু খেতে হবে। আম্মু যে কখন থেকে তোমার জন্য নাস্তা বানিয়ে ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি নিচে আসো। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। নীল বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা করতে। নাস্তা শেষ হলে সবাই মিলে একসঙ্গে নেহার ছোট ফুফুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছাতে দুপুর প্রায়ই হয়ে এলো। এদিকে বাড়িতে হলুদের অনুষ্ঠান চলছে। গ্রামের বাড়িতে বিয়ে, একটু অন্যরকম শহরের মতো ডেকোরেশন দিয়ে সবকিছু সাজানো হয়নি। গ্রামের বাড়ি গ্রামের মতো করে সাজানো হয়েছে। এতেই যেন এক অন্যরকম আনন্দ আছে। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। রাতের বেলা মেহেদি অনুষ্ঠান। সবাই মেহেদি দিচ্ছে। নেহাও মেহেদি পরবে, কিন্তু কারো মেহেদি পরানো তার পছন্দ হচ্ছে না, তাই সে মেহেদি পরতে পারছে না। তাই রুমের একপাশে চেয়ার টেনে গাল ফুলিয়ে বসে আছে। তখনই নীল সেখানে আসলো আর নেহাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোর? আসলি ভালো, এতক্ষণ ভালোই ছিলি, তাহলে এখন হঠাৎ খাল ফুলিয়ে বসে আছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আমি মেহেন্দি পরবো, কিন্তু মেহেন্দি পরিয়ে দেওয়ার মতো কাউকে পাচ্ছি না। এই ব্যাপার, এটার জন্য এইভাবে গাল ফুলিয়ে বসে থাকতে হবে নাকি? তুই আমাকে বলতি আমি মেহেন্দি পরাতে পারি, আমি তোকে মেহেন্দি পরিয়ে দিতাম। নীল মেহেন্দি পরাতে পারে এটা শুনে নেহা যেন হাতে আকাশ না গাল পেল, কারণ সে এরকমটাই চাইছিল নীল তাকে মেহেন্দি পরিয়ে দিক, কিন্তু কোনোভাবেই সেটা বলে উঠতে পারছিল না। সে মনে মনে খুশি হলেও এই বিষয়টা নিজের মধ্যে চেপে রাখলো আর মেহেন্দিটা নীলের হাতে দিয়ে বলল, এই নাও, আমার 2 হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিবে, তা না হলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। ঠিক আছে বাবা, তোর কোনো চিন্তা নেই, আমি তোকে 2 হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিব। আমি আমার এক বান্ধবীর বিয়েতেও মেহেন্দি পরিয়েছিলাম, সবাই বলেছিল খুব ভালো হয়েছে, তোরটাও খুব ভালো হবে ইনশাল্লাহ। এই বলে নীল নেহাকে মেহেন্দি পরিয়ে দিল। আর এদিকে দেখতে দেখতে রাত 12টার মতো বেজে গেছে। সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। মেয়েরা একজন আরেকজনের সঙ্গে ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীল কোথাও ঘুমানোর জায়গা পাচ্ছে না। তাই সে বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছে। তখনই নেহা সেখানে আসলো আর তাকে বলল, কি ব্যাপার, কি হলো? তুমি এখনো এখানে বসে আছো কেন? সবাই তো ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমাওনি কেন? কোথায় ঘুমাবো, এটা বিয়ে বাড়ি, আর সবচাইতে বড় কথা হলো এটা গ্রামের বাড়ি। এখানে অনেক মেহমান আছে, সবাই নিজেদের মতো করে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ কেউ বা ফ্লোরেও ঘুমিয়েছে। আমি কোথায় ঘুমাবো, জায়গা খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, কোনো সমস্যা নেই, তুমি আমার সঙ্গে আসো। ছোট ফুপি খুব ভালো করেই জানে আমি আমার রুমে কারোর সঙ্গে শেয়ার করি না, তাই ছোট ফুপি আমার জন্য তার রুমটা ছেড়ে দিয়েছে। আমি ওই রুমে ঘুমাবো, তুমিও আমার সঙ্গে ঘুমাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা বাংলাদেশ, তার উপর আবার গ্রামের বাড়ি। এখানে আমি যদি তোর সঙ্গে এক রুমে ঘুমাই তাহলে সবাই নানা কথা বলবে। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি এখানেই কাটিয়ে দিতে পারবো রাতটা। তুই রুমে চলে যা আর ঘুমিয়ে পড়। কিন্তু নেহা এখান থেকে যাবে না, সে নীলকে সঙ্গে নিয়ে যাবে। তাই সে নীলের হাত ধরে টানাটানি করছিল। আর তখনই নেহার আম্মু সেখানে আসলো। হাত টানাটানি করতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? তোরা দুজনে এভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? নেহা তখন তার আম্মুকে সবটা খুলে বলল। সবকিছু শুনে তার আম্মু বলল, ও, এই ব্যাপার। হ্যাঁ নীল, তুমি এক কাজ করো, নেহার সঙ্গে ওই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা সবাই রাতে ঘুমাবো না, অনেক কাজ আছে, আমাদের কাজ করতে হবে। তুমি তো না ঘুমিয়ে থাকতে পারবে না। তুমি নেহার সঙ্গে ওই রুমে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে ছোট আম্মু, তুমি যখন বলছো যাচ্ছি, কিন্তু গ্রামের বাড়িতে তাই একটু লজ্জা পাচ্ছিলাম, মানুষ দেখলে কি না কি বলে ফেলে তাই। কেউ কিচ্ছু বলবে না, তুমি আছো তো আমার সঙ্গে। এটা আমার ফুফুর বাড়ির, এখানে কারো সাহস হবে না আমাদের ব্যাপারে কোনো কথা বলতে। এই বলে নেহা নীলকে নিয়ে রুমে চলে গেল। আর দুজনেই ঘুমিয়ে পড়লো। দুজনেই বিছানার দুই পাশে শুয়ে আছে আর মাঝখানে একটা কোল বালিশ। কিন্তু প্রবলেম হলো একটাই, কম্বল। আসলে বিয়ে বাড়ি তো, এখানে সেভাবে সবকিছু অ্যারেঞ্জ করা যায়নি, তাই নেহাকে একটাই কম্বল দেওয়া হয়েছিল। আর এই একটা কম্বল নিয়েই দুজনে শুয়ে আছে। নীলের চোখে ঘুম আসছিল না। জীবনে এই প্রথমবার সেই কারোর সাথে বেড শেয়ার করেছে। মনে মনে ভাবছিল যদি ঘুমিয়ে যায় আর আমার হাত পা নেহার উপর উঠে যায় তখন কি হবে। জীবনে তো কোনোদিন কাউকে সঙ্গে নিয়ে ঘুমায়নি। এইসব চিন্তা করতে করতেই নীল কখন ঘুমিয়ে পড়লো সেটা তার মনে নেই। ভোর রাত্রিরে যখন নীলের ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল নেহা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে নেহাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু নেহা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় নেহাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই নীল আর নেহাকে জাগানোর চেষ্টা করলো না।
এভাবেই ঘুমের ভান করে শুয়ে রইল। সকাল 8টার দিকে নেহার ঘুম ভাঙল। চোখ মেলে তাকিয়ে দেখতে পেল সে নীলের বুকের উপরে শুয়ে আছে। তখনই সে নীলের নাকে আস্তে করে চাপ দিল, আর নীল তখনই চোখ মেলে তাকালো। আজ না অনেক সুন্দর একটা ঘুম হয়েছে। জীবনে প্রথমবার মনে হয় অনেক শান্তিতে একটা ঘুম দিয়েছি। আগে তুই আমার বুকের উপর থেকে নাম, তারপর আমি তোর কথা শুনছি। এমন করছো কেন আমার সঙ্গে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, আমাদের কেউ দেখতে পাবে না। তাহলে এমন করার কি আছে? তুই আগে আমার বুকের উপর থেকে নাম বলছি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরো আটার বস্তা একটা আমার উপর শুয়ে আছে। তুমি আমাকে আটার বস্তা বললে? আমি নামবো না তোমার উপর থেকে। আমার ওজন মাত্র 40 কেজি, আর তুমি আমাকে আটার বস্তা বলতে পারলে? এখনই তুমি আমাকে এইসব কথা বলো। বিয়ের পর তুমি আমার সঙ্গে কি করবে? এই, তোকে আমি বিয়ে করবো এটা কি আমি কখনো তোকে বলেছি? তাহলে তুই কেন বারবার এই কথা বলছিস? তোকে তো আমি বিয়ে করছি না, তাহলে এত চিন্তার কি আছে? তোমাকে বিয়ে করতে হবে না, আমি নিজেই তোমাকে বিয়ে করব। পৃথিবীর ইতিহাস পাল্টে দেব। এতদিন পর্যন্ত ছেলেরা মেয়েদের বিয়ে করত, আর এখন আমি একটা মেয়ে হয়ে তোমাকে বিয়ে করব। তুই আমার বুকের উপর থেকে নামবি নাকি নামবি না সেটাই বল। আমার কিন্তু দম বন্ধ হয়ে আসছে। আমি কিন্তু এখন তোকে ধাক্কা দিয়ে ফেলে দিব বলে দিলাম। নেহা তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে নীলের উপর থেকে নেমে পড়ল। নেহা নীলের বুকের উপর থেকে নেমে যেতেই নীল বিছানা ছেড়ে উঠল আর নেহাকে বলল, তোর সঙ্গে এক রুমে ঘুমানোর সিদ্ধান্ত নেওয়াটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। তবে একটা কথা বলে দিচ্ছি, আজ যে তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিস, এটা যদি কাউকে বলবি তাহলে কিন্তু তোর মুখ ভেঙে ফেলবো বলে দিলাম। ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে তুমি কি করতে পারো আর না পারো। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। একটু পরেই বিয়ে বাড়ির কার্যক্রম শুরু হয়ে যাবে, আর বাড়িতে তো অনেক মানুষ, তখন কিন্তু আর ফ্রি হওয়ার চান্স পাবে না। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। নীল নিজের কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। দুপুর 12টা নাগাদ বরযাত্রী চলে আসলো। মেয়েরা বরযাত্রীকে বরণ করতে গেল, আর তখন সেখানে হট্টগোল বেঁধে গেল। মেয়েদের ডিমান্ড 10,000 টাকা, কিন্তু ছেলেপক্ষ তা দেবে না। এটা নিয়েই অনেকক্ষণ ঝামেলা হয়। তারপর অবশেষে ছেলেপক্ষ জোর করিয়ে ভিতরে প্রবেশ করে। এদিকে নীল দূরে দাঁড়িয়ে এইসব কর্মকাণ্ড দেখছিল। তখনই হঠাৎ নেহার চোখ পড়ল নীলের উপর। নীলকে আজ অন্যরকম সুন্দর লাগছে। সে পাঞ্জাবি পরেছে। এই প্রথমবার নীলকে পাঞ্জাবিতে দেখছে নেহা। সেজন্য আবারও নতুন করে নীলের প্রেমে পড়ে যাচ্ছে। তাই সে সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে নীলের কাছে চলে আসলো আর বলল, পাঞ্জাবিতে কিন্তু সত্যি তোমাকে অন্যরকম সুন্দর লাগছে। আমি আরো একবার নতুন করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ওই যে পাশে একটা বিশাল পুকুর আছে, ওখানে পড়তে পারলে তোর গোসলটা হয়ে যেতে পারতো। তুমি না একদম আনরোম্যান্টিক। কোথায় আমি তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম, তুমি একটু রোম্যান্টিক করে কথা বলবে, আর তা না করে তুমি আমাকে উল্টো পুকুরে পড়তে বলছো। ধ্যাত্তেরি, তোমার সঙ্গে আর কথাই বলবো না। এটাই সবচাইতে ভালো হবে। আর তুই যদি আমার সঙ্গে এসব ফাইজলামো মার্কা কথাবার্তা না বলিস, তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব। আর হ্যাঁ, তোর চুলগুলো খুলে রাখ। চুল খুলে রাখলে কিন্তু তোকে দারুণ লাগে। এই প্রথমবার নীল নেহার একটু প্রশংসা করেছে। এটাতে নেহা অনেক বেশি খুশি হয়েছে, আর অনেকটা লজ্জাও পেয়েছে। তাই সে সেখান থেকে দৌড়ে চলে গেল, আর রুমে গিয়ে চুলগুলো খুলে আশ্রিয়ে তারপর বের হলো। সত্যিই মেয়েদেরকে খোলা চুলে অনেক সুন্দর লাগে। তাছাড়া নেহার চুলগুলো কোমর ছাড়িয়ে পড়ছিল, এতে নেহাকে আরো বেশি সুন্দর লাগছিল। এদিকে দেখতে দেখতে বিয়ের কাজকর্ম শেষ হয়ে গেল। এবার নেহাদের বাড়িতে ফেরার পালা। বিয়ে বাড়ি থেকে সবাই বিদায় নিয়ে রওনা হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাড়িতে জায়গা হচ্ছিল না। তাই নেহার আম্মু নেহা আর নীলকে বলল, নীল, তুমি নেহাকে নিয়ে বাসে করে চলে আসো। গাড়িতে তো জায়গা হচ্ছে না। এখন তো আমাদের সঙ্গে দুজন এখান থেকে যাচ্ছে। তাই ছোট আম্মু, নেহা তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারলে একটু বেশি ভালো হতো। আমি ছেলে মানুষ, যে কোনো একটা গাড়িতে করে চলে আসতে পারতাম, কিন্তু নেহার তো বাসে যাতায়াতের অভ্যাস নেই। সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। আমি তোমার সঙ্গে বাসে করে যেতে পারবো। প্রয়োজন হলে ফার্মেসি থেকে একটা বমির ট্যাবলেট কিনে খেয়ে নেব, তাহলেই কোনো প্রবলেম হবে না। নীল তখন আর কোনো কথা বলার ইস্যু খুঁজে পেল না। তাই সে নেহাকে নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল। একটা রিকশায় করে নেহা তার হাতটা ধরে আছে আর বলছে, প্রথমবার তোমাকে একা পেলাম, এই সুযোগটা হাতছাড়া করি কি করে বলো? আচ্ছা, একটা কাজ করো, ওই যে ফার্মেসি, ওখান থেকে আগে একটা বমির ট্যাবলেট কিনে নাও। মামা, রিক্সাটা একটু দাঁড় করান, আমি একটা ট্যাবলেট নিয়ে আসি। অতঃপর ট্যাবলেট নিয়ে দুজনে রিকশা করে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল আর বাসের টিকিট কেটে বাসে উঠে পড়ল। নীল আর নেহা দুজন এই পাশাপাশি সিটে বসে আছে। বাসে উঠতেই হঠাৎ করেই নেহার
কোথা থেকে যেন রাজ্যের ঘুম চলে আসলো। সে নীলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। নীল অনেকবার তাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু নেহা এতটাই ঘুমিয়ে পড়ছিল যে সে এসবের কোনো তোয়াক্কা করলো না। এদিকে নীলও আর তাকে জাগানোর চেষ্টা করে না। নেহাকে ঘুমন্ত অবস্থায় কিন্তু দেখতে একদম ছোট বাচ্চাদের মতো লাগে, আরো অনেক কিউট লাগে। তাছাড়া তার চুলগুলো খোলা ছিল। জানালা দিয়ে আসা বাতাসে নেহার চুলগুলো তার মুখের উপর ছিটিয়ে পড়ছিল। নীল বারবার তার চুলগুলো সরিয়ে দিচ্ছিল, কিন্তু বাতাস কি আর সেটা মানে? বাতাসে বারবার চুলগুলো তার মুখের উপর এসে পড়তে লাগলো। তখন নীল নেহাকে নিজের কোলের উপরে শুয়ে দিল। প্রায় 2 ঘন্টা পর নেহার ঘুম ভাঙলো, আর সে নিজেকে নীলের কোলের উপরে দেখতে পেয়ে বলল, তুমি না আমায় ভালোবাসো, তাহলে আমি ঘুমিয়ে পড়াতে তুমি আমাকে তোমার কোলে নিয়েছো কেন? না মানে তোর মাথা বারবার জানালার সঙ্গে ধাক্কা লাগছিল, যদি ব্যথা পেতি তাই তো আমি এটা করলাম। হয়েছে, আর কথা ঘুরোতে হবে না। আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তুমি তোমার কোলে আমাকে নিয়ে আদর করছিলে, তাই না? দেখ, মাথা খারাপ একটা। আমি কেন তোকে আদর করতে যাব? তুই কি ছোট বাচ্চা নাকি? এই যে আমি তোমার হবু বউ, আজকে সবাই বাড়িতে গিয়ে তোমার আর আমার বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে, এটা ভাবতেই তোমার মনে T20 ফাইনাল ম্যাচ খেলছে, তাই না? ধুর, কোথা থেকে যে আসে এসব আবালের দল। আমি তোর চাইতে বয়সে কতটা বড় সেটা তুই জানিস? আমারই তো এখনো বিয়ের বয়স হয়নি, আর তুই কিনা বিয়ে করবি আমাকে? হ্যাঁ, এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। এখনো তুই অনেক ছোট আছিস, বিয়ের বয়স তোর এখনো হয়নি। এই শোনো, আগের যুগে যখন মেয়েদের বিয়ে হতো তখন হয়তো মেয়েদের বয়স 10-12 হতো কিনা সন্দেহ। আর আমি ক্লাস 9-এ পড়ছি, আমার বর্তমান বয়স 16 বছর। তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? তোর মতো পাগলের সঙ্গে তর্কে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর যা ইচ্ছে তুই তাই ভাবতে পারিস, আমি তোকে কিছুই বলবো না। এই বলে নীল মাথা ঘুরিয়ে অন্য পাশে ফিরে বসে রইল। তখনই নেহা নীলের গালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল আর বলল, অভিমান করে থেকো না আমার প্রিয় শখের পুরুষ। তুমি এভাবে বড্ড অভিমান করে থাকলে আমার মনে এক আকাশ পরিমাণ কষ্ট লাগে। প্লিজ কষ্ট দিও না আমায়। ওরে বাবারে বাবা, বয়স তো 16, কথা বলছিস তো 36 বছরের বুড়ির মতো। তাছাড়া আর একটা কথা, তুই আমাকে কিস করলি কেন? আমার মন চাইলো আমার ভালোবাসার মানুষটাকে একটু ভালোবাসা দিতে, তাই তো একটু ভালোবাসা দিলাম। এখন তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমার ভালোবাসা ফেরত দিয়ে দিতে পারো। ভালোবাসা কিভাবে ফিরিয়ে দিতে হয় সেটা তো আমার জানা নেই। তুই যদি পদ্ধতিটা আমাকে বলে দিতি তাহলে ভালো হতো। এই যে আমি আমার গালটা বাড়িয়ে দিলাম, আর এখানে তুমিও আমাকে একটা কিস দাও, তাহলেই হয়ে যাবে। নীল নেহার কথার প্যাচ বুঝতে পারল না, আর তাই সে সঙ্গে সঙ্গে নেহার গালে একটা কিস করলো। আর তখনই নেহা তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি, তুমি না আমায় ভালোবাসো না, তাহলে আমায় কিস করলে কেন? তুই বললি তোর ভালোবাসা ফিরিয়ে দিতে, তাই তো আমি তোর ভালোবাসা ফিরিয়ে দিলাম। এখানে আবার এসব কথা আসছে কোথা থেকে? ভালোবাসার বিনিময়ে ভালোবাসারই আদান প্রদান হয়, আর তুমি সেটাই করেছো, তাই তো বললাম। মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যখন রোম্যান্স করে তখন কিন্তু কেউ একা রোম্যান্স করে না, দুজন মিলেই করে, আর তুমিও সেটাই করেছো। হাই আল্লাহ, অবশেষে আমি কিনা তোর মতো একটা পিচ্চি মেয়ের কাছে বোকা বনে গেলাম। তোর মাথায় এত বুদ্ধি আসে কি করে? যাই হোক, যা হয়েছে ভুলে যা, আর কখনো এমন করবি না। আমি তোর চাইতে বয়সে অনেক বড়, আর তুই এখনো অনেক পিচ্চি। আমি চাইলে বিয়ে করে নিতে পারি, কিন্তু তোর এখনো বিয়ের বয়স হয়নি। নীলের এমন কথায় নেহার মনে একটু অভিমানের দেখা মেলে, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। চুপচাপ গাড়িতে বসে রইল। এভাবে তারা বাসে এসে পৌঁছালো। বাসে এসে যে যার যার মতো নিজের রুমে চলে গেল, আর ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে থাকলো। পরের দিন সকালবেলা যখন সবাই ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো, তখনই নেহা তার আম্মুকে বলল, আম্মু, তুমি যে বলেছিলে বিয়ে বাড়ি থেকে এসে নীল ভাইয়া আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে, তার কি হলো? এখনো পর্যন্ত তো কিছুই আমাকে জানালে না। আসলে বিয়ে বাড়ি থেকে এসেই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই এসব কথা মনে ছিল না। আজ বিকেলে তোমার আব্বু বাড়িতে আসলে তোমার আব্বুর সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। সে যাই বলুক না কেন, আমি কিন্তু নীল ভাইয়াকেই বিয়ে করব। তা না হলে কিন্তু আমি আমার এই জীবন রাখবো না, এটা তোমাদের বলে দিলাম। ছোট আম্মু, আমার মনে হয় এখানে বেশি দিন থাকা উচিত হবে না। আমি বরং ব্যাংককে ফিরে যাই। তোমার মেয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, তাই এরকম পাগলের মতো প্রলাপ করছে। তোমার যদি এবার ব্যাংককে ফিরে যেতে হয় তাহলে তুমি আমাকে সঙ্গে নিয়ে তারপর যাবে, তোমাকে আমি একা একা যেতে দিব না।
16টা বছর ধরে একা একা আছি আমি। আর কত একা একা থাকবো তোমাকে ছাড়া? আমার থাকতে একটুও ভালো লাগে না। আমি তোমাকে ছাড়া আর থাকবো না। নীল, তুমি কোনো চিন্তা করো না। তোমার ছোট আপু আজ বাড়িতে আসুক, তারপর দেখি তোমার ছোট আপু কি বলে। আর না, তুমি বেশি বার পেরো না, তাহলে কিন্তু বাতাসে ভেঙে যাবে। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এই যে আমি আমার রুমে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এটা না বলবে যে নীল ভাইয়ার সঙ্গে আমাকে বিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার রুমের দরজা খুলবো না, আর এক গ্লাস পানিও খাবো না। এটা মাথায় রেখো। এই কথা বলে নেহা সেখান থেকে নাস্তা শেষ করে নিজের রুমে চলে গেল, আর সঙ্গে সঙ্গেই রুমের দরজা বন্ধ করে দিল। সবাই মনে মনে ভাবছিল এটা নিতান্তই হেয়ালি, কিন্তু আজ 2 দিন কেটে গেছে নেহার রুমের দরজা খুলছে না। সবাই কত করে রিকোয়েস্ট করছে, কিন্তু কেউ তাকে কোনো কথাই শোনাতে পারছে না। তার একটাই কথা, আমি স্কুলের স্যারের কাছ থেকে 1 মাসের ছুটি এনেছি নীল ভাইয়াকে বিয়ে করব বলে। আর এখন যদি আমি বিয়ে করতে না পারি, তাহলে কি আমার মান ইজ্জত বলতে কোনো কিছু থাকবে? আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? সবাই বলবে আমি একটা মিথ্যুক, আর আমি মিথ্যা উপাধি নিয়ে বেঁচে থাকতে চাই না। আমি না খেয়ে মরে যাব, তবুও রুমের দরজা খুলবো না। নেহা প্লিজ, এরকম করো না। তুমি এখনো অনেক ছোট, তোমার বিয়ের বয়স হয়নি। প্লিজ তুমি আমাদের কথা শোনো। আমরা তোমাকে নীলের চাইতে ভালো ছেলে দেখে বিয়ে দিব। আমি কি তোমাদের একবারও বলেছি নীল ভাইয়ার চাইতে ভালো ছেলে আমি চাইনি? আমি চাই বলিনি তো। আমি কি তোমাদের একবারও বলেছি নীল ভাইয়ার চাইতে ভালো ছেলে আমার চাই? বলিনি তো। আমি তো শুধু নীল ভাইয়াকেই চাই, আর নীল ভাইয়াকে না পেলে আমার জীবনের কোনো মানে নেই। আমি নিজেকে শেষ করে দিব। নেহা প্লিজ, তুই তোর মাথাটা ঠান্ডা কর, আর ঠান্ডা মাথায় চিন্তা কর। তোর মতো এরকম উদ্ভট সিদ্ধান্ত কেউ কখনোই নেয় না। প্লিজ তুই মাথা ঠান্ডা করে চিন্তা কর। আমরা তোকে অনেক ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দিব। তুমি যদি আমায় বিয়ে করতে না পারো, তাহলে এখানে আর আমার সঙ্গে কথা বলতে এসো না। আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না। তাহলে কেন এত কথা বলছো? চলে যাও এখান থেকে। ব্যাংককে গিয়ে ওই দেশের কোনো একটা মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে নাও। তোকে এই অবস্থায় রেখে আমি কি করে চলে যাই বল? তুই আমার ছোট চাচার একমাত্র আদরের মেয়ে, অনেক কষ্ট করে লালন পালন করে তোকে মানুষ করার চেষ্টা করছে। আর তুই কিনা এসব পাগলের মতো কর্মকাণ্ড করছিস, এগুলো তোর কাছে থেকে কেউ আশা করে না। প্লিজ তুই রুমের দরজা খোল। কিন্তু কারো কথাই কোনো কাজ হলো না। নেহা রুমের দরজা খুলে না, রুমের দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে রইল। এভাবে দেখতে দেখতে 4 দিন কেটে গেল। নেহা কারোর কোনো কথাই শুনছে না। এদিকে এই খবরটা ব্যাংককে নীলের আব্বু আম্মুর কাছে পৌঁছাতেও বেশি সময় লাগলো না। তাই আজ নীলের আব্বু আম্মু বাংলাদেশে ফিরে এসেছে। বর্তমানে তারা নেহার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নেহা মা আমার, আমি এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তুমি দরজাটা খোলো, আমরা সামনাসামনি বসে কথা বলি। না বড় আব্বু, আমি দরজা খুলবো না। তোমরা যতক্ষণ পর্যন্ত নীল ভাইয়ার সঙ্গে আমাকে বিয়ে দিতে রাজি না হবে, ততক্ষণ আমি দরজা কোনোভাবেই খুলবো না। ঠিক আছে মা, তুমি যদি নীলকে বিয়ে করে সুখে থাকতে পারো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা তোমাকে নীলের সঙ্গেই বিয়ে দেব। আমি তোমাদের মুখের কথা বিশ্বাস করি না। তোমরা একটা স্ট্যাম্প তৈরি করে আনো, যেখানে লেখা থাকবে নীল শুধু আমাকেই বিয়ে করবে, আমি ছাড়া পৃথিবীর কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এবং সেটাকে বাড়ির সবাই সাইন করবে। তাহলে আমি রুমের দরজা খুলবো। তখন বাড়ির সবাই খুব ভালো করেই বুঝতে পারলো নেহা তার কথার অন্যথা হতে দেবে না। তাই সবাই মিলে সেটাই করলো, আর তারপর সেটা দরজার নিচ দিয়ে নেহার রুমে পাঠিয়ে দিল। নেহা সেটা হাতে পেয়ে দরজা খুললো, আর তখনই নীলকে সবার সামনেই জড়িয়ে ধরে বলল, সেই ছোট্ট থেকে তোমাকে আমার মনের মধ্যে পুষে রেখেছি। যদি তোমাকে না পাই, তাহলে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। সেই ছোট্ট থেকে তোমাকে আমার মনের মধ্যে পুষিয়ে রেখেছি। যদি তোমাকে না পাই, তাহলে এই জীবন থেকে আমার কোনো লাভ নেই। নেহা, সবাই রাজি হলেও আমি তোকে বিয়ে করতে পারবো না, কারণ তুই আমার চাইতে বয়সে অনেক ছোট। আর একটা কথা এখানে উপস্থিত সবাইকে বলছি, চুম্বকের কাছে যখন লোহাকে রাখা হয়, তখন কিন্তু চুম্বক লোহাকে আকর্ষণ করে। তারপর আমি কি বোঝাতে চাইছি বাকিটা আশা করি সবার মাঝে আর বলার দরকার নেই। আমি আজকে ব্যাংকক চলে যাচ্ছি, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। এই বলে নীল সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল, আর নিজের কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। এমন সময় নেহা পেছন থেকে বলল, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আজ না হোক কাল তোমাকে ফিরে আসতেই হবে। আমার ভালোবাসার মর্যাদা তোমায় দিতেই হবে। তবে জানি না আমি বেঁচে থাকতে সেই দিনটা তোমার জীবনে আসবে কিনা। যদি আমি মরে যাই, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে ভালোবাসার জন্য আফসোস করতে হবে।
কারণ সত্যিকারের ভালোবাসা সবার কপালে জোটে না। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। এত ভালোবাসা আমার জীবনে প্রয়োজন নেই। এইটুকু পিচ্ছি একটা মেয়ে, কি বুঝিস তুই ভালোবাসার? আমি চলে যাচ্ছি। এই বলে নীল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা ঢাকা এয়ারপোর্টে চলে আসে। আর সেখান থেকে সোজা ব্যাংকক। অপরদিকে নেহা নীলের চলে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রুমে বসে আছে। কেউ তাকে কোনো কথাই শোনাতে পারছে না। সবাই তাকে কত রিকোয়েস্ট করছে একটু খাবার খাওয়ার জন্য, কিন্তু সে কারোর কোনো কথাই শুনছে না। যাই কিছু হয়ে যাক না কেন, সে তার ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে চায়। সবাই যখন নেহাকে কোনোভাবেই বুঝে উঠতে পারলো না, তখন নীলের আব্বু নীলকে ফোন দিল। কি ব্যাপার আব্বু, তোমরা এখনো আসলে না কেন? 3 দিন কেটে গেল। অফিসের দেখাশোনা কে করবে? আমি অফিসে যাইনি। তোমাকে অফিসে যেতে হবে না, আমি ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে বলে এসেছি। তুমি আজকে বাংলাদেশে চলে আসো। তুমি নেহাকে বিয়ে করবে, আর এটা তোমার বাবার আদেশ। আব্বু, এই মেয়েটার সঙ্গে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার মুখে আসছে যায় তাই বলে যাচ্ছ। অন্য কেউ না জানুক, তুমি আর আম্মু দুজনই জানো আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি ওই মেয়েটাকে বিয়ে করব। আমি এইটুকু পিচ্ছি একটা মেয়েকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। দেখো, জীবনে আমরা তাকে ভালোবাসি, সেটাই ইম্পর্টেন্ট নয়। কে আমাদেরকে ভালোবাসে সেটাই আমাদের লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি নেহাকেই বিয়ে করবে, অন্য কাউকে নয়। নীল তখন তার আব্বুর কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। আর তখনই বাসা থেকে বের হয়ে তার পছন্দের মেয়েটার সঙ্গে দেখা করতে গেল। রিমি, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা এতদিন তোমাকে বলতে পারিনি, কিন্তু এখন বর্তমানে আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ যাচ্ছে। একটা সমস্যায় পড়েছি, তাই তোমাকে এই কথাটা বলতে হলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন তোমার কি মত সেটা আমাকে বলো। দেখুন, তোমার মতো ধনী, হ্যান্ডসাম, ঘটি লুকিং আর ভালো একটা ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার ফ্যামিলির সঙ্গে আমাকে কথা বলতে হবে, কারণ আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছুই করতে চাই না। যা করব সব ফ্যামিলিকে নিয়ে। ঠিক আছে, চলো, আমিও তোমার সঙ্গে যাব। তোমার আব্বু আম্মুর সঙ্গে আমি নিজেই কথা বলবো। নীল রিমিকে নিয়ে তার বাসায় চলে আসলো রিমির আব্বু আম্মুর সঙ্গে কথা বলার জন্য। রিমির আব্বু নীলের সঙ্গে কথা বলতে আসলো আর বলল, দেখো, তুমি খুব ভালো করে জানো যে আমরা বাংলাদেশে, আমাদেরও কিছু রিচুয়াল আছে। আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই। তোমার বাবার অনুমতি ছাড়া আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব না। রিমির বাবার এমন কথাই নীল সেখানে বসে থেকে তার আব্বুকে ফোন দিল আর সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তার আব্বু বলল, তুমি যদি আমার কথা না শুনতে পারো, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? এইদিকে আমার ভাইয়ের মেয়ে তোমার জন্য নিজেকে শেষ করে দিচ্ছে, সেটা তোমার চোখে পড়ছে না? আর তুমি অন্য একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাইবে, এটা আমি মেনে নিব? আমি এতটা মহান হতে পারিনি। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি তোমার পাশে নেই। ফোন তখন লাউড স্পিকারে দেওয়া ছিল। রিমির আব্বু সবকিছু শুনতে পেল আর তখন রিমির আব্বু নীলকে বলল, তোমার বাবা যেখানে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতেও রাজি নেই, সেখানে আমি তোমার কাছে আমার মেয়েকে তুলে দিব না। কারণ আমরা বাঙালি পরিবার, আমরা ফ্যামিলি থেকে বিয়ে দেই, ছেলেদেরকে নয়। সো তুমি আসতে পারো। হ্যাঁ নীল, বাবা একদম ঠিক কথাই বলেছে। আমরা জন্মসূত্রেই বাংলাদেশি, আর বাংলাদেশি রিচুয়ালে এগুলো মানতে হয়। তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি যদি তোমার ফ্যামিলিকে রাজি করিয়ে তোমার বাবাকে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। নয়তো তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। নীল তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। আর এদিকে সেদিন রাতের বেলা নেহা তাকে ফোন করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি যেমনই থাকি না কেন সেটা জেনে তো তোর কোনো লাভ নেই। তুই তো আমার জীবনটাকে একদম নরক বানিয়ে ছেড়ে দিয়েছিস। তাহলে এখন আবার ফোন করে জানতে চাইছিস কেন আমি কেমন আছি? এখনো তুমি সেই জেদ ধরে বসে আছো? এখনো বুঝতে পারলে না আমার ভালোবাসাটা, আমি কতটা ভালোবাসি তোমায়? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে যদি তুমি বাংলাদেশে ফিরে না আসো, তাহলে আমি সুইসাইড করব, যেটা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। তোমার সময় শুরু হলো এখন থেকে। ইয়োর টাইম স্টার্ট ইজ নাও। নেহা এই কথাগুলো ড্রয়িং রুমে সবার সামনে বসেই বলছিল। আর নীলের সঙ্গে কথা বলা শেষ করে দৌড়ে নিজের রুমে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল। তখনই নীলের আব্বু আরো একবার নীলকে ফোন দিল আর বলল,
তুই যদি আজকের মধ্যেই বাংলাদেশে না আসিস তাহলে আমি ভুলে যাব যে আমার একটা পুত্র সন্তান ছিল। আমি বুঝতে পারছি না তোমরা আমার সাথে এরকম কেন করছো। কেন আমাকে বুঝতে চাইছো না? আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর তার বাবার সঙ্গে কথা বলেছি। তার বাবা বলেছে তোমাকে নিয়ে আসতে, আর তুমি কিনা বলছো আমাকে বাংলাদেশে চলে আসতে। হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে, কারণ তুমি আমার সন্তান, আমি তোমার সন্তান নই। তাই আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। তুমি আজকেই বাংলাদেশে আসবে। আর একটা কথা মনে রাখো, তোমার কারণে যদি নেহার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা কেউ তোমাকে ছাড়বো না। নীল তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সে বসে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পেল না। তাই সে আর বেশি চিন্তা না করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে নেহা রুমের দরজা বন্ধ করেই আছে। বাড়ির সবাই অনেক চেষ্টা করেছে রুমের দরজা খোলার জন্য, কিন্তু নেহা কোনোভাবেই রুমের দরজা খুলছে না। এদিকে দেখতে দেখতে 24 ঘন্টা সময় পার হয়ে গেল। সবাই নেহা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন নীল আসবে আর নেহা রুমের দরজা খুলবে। অপরদিকে নেহা রুম থেকে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার দেওয়া 24 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। আমি কাউকে আর 1 মিনিটও সময় দিব না। আমি নিজেকে শেষ করে দিলাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। যেখানে আমি আমার ভালোবাসার মানুষকে পেলাম না, সেখানের বেঁচে থেকে কি লাভ। এই বলে নেহা সিলিং ফ্যানের সঙ্গে একটা ওড়না পেঁচিয়ে নিল আর সেই সঙ্গে সেটা গলায় ঝুলিয়ে নিল। সবাই জানালা দিয়ে এটা দেখছে আর কান্না করছে। তখনই নীল সেখানে এসে পৌঁছালো। এমন অবস্থা দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমের পাইপ দিয়ে নেহা রুমের ব্যালকনি দিয়ে রুমে পৌঁছালো আর নেহাকে সেখান থেকে নামিয়ে ঠাস ঠাস করে নেহার 2 গালে 2টা চর বসিয়ে দিয়ে বলল, এই কি বুঝিস তুই ভালোবাসার? কাউকে ভালোবাসতে হলে নিজেকে শেষ করে দিতে হবে, এটা কোন বইয়ে লেখা আছে? কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয়। যে নিজেকে ভালোবাসতে পারে না সে আমাকে ভালোবাসবে কি করে? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি সেটা স্বীকার করতে চাও না। তাহলে আমি কি করব বলো? যেখানে ভালোবাসাকে পাবো না, সেখানেই তো নিজেকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তাই তো নিজেকে শেষ করে দিচ্ছিলাম। কিন্তু তুমি আসলে কেন এখানে? তোর জন্য আসলাম। তুই না আমায় ভালোবাসিস, তাহলে এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস কেন? মরে গিয়ে কি কখনো কেউ নিজের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে? কেউ কিছু প্রমাণ করতে পেরেছি কিনা পারেনি সেটা আমার জানার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে না পেলে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। তাই আমি নিজেকে শেষ করে দিব। তুমি কেন বাঁচালে আমায়? তুমি তো আমায় ভালোবাসো না। ভালোবাসি না সেটা ঠিক আছে, কিন্তু তোকে ভালোবাসি না, সেজন্য তার পুরো ফ্যামিলিকে হারাতে পারি না। তাই তো ব্যাংকক থেকে 24 ঘন্টার মধ্যে এখানে চলে এসেছি। ও, ফ্যামিলিকে হারিয়ে ফেলতে হবে এই ভয়ে তুমি এখানে এসেছো? আমার জন্য আসোনি? ঠিক আছে, সমস্যা নেই। আমাকে তোমার বিয়ে করতে হবে না। ফ্যামিলির সবাইকে বলে দিচ্ছি, তুমি যাকে ভালোবাসো সবাই যেন তাকেই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তাহলে তোর কি হবে? তুই তো আমায় ভালোবাসিস, আমাকে না পেলে তো তুই নিজেকে শেষ করে দিতে চাইছিলি। আমি না হয় নিজের না পাওয়া ভালোবাসা নিয়েই ভালো থাকার চেষ্টা করব। ভালোবাসার মানুষটা আমার না হলো, অন্য কাউকে ভালোবেসে সে সুখে থাকলো, তাতেই আমি সুখে থাকতে পারবো। অতঃপর নেহার ফ্যামিলি সবাইকে বলে দিল সে নীলকে বিয়ে করবে না। নীল যাকে ভালোবাসে ফ্যামিলির সবাই যেন নীলকে তার হাতেই তুলে দেয়। এই কথা শুনে নীলের আব্বু নেহাকে বলল, কিন্তু আমি এটা মেনে নিতে পারলাম না। সেখানে আমার বাড়ির মেয়ে কষ্ট করবে, সেখানে আমার ছেলের সঙ্গে অন্য একটা মেয়ে এসে সংসার করবে, এটা আমি দেখতে পারবো না। বড় আব্বু, তোমাকে পারতেই হবে, কারণ ভালোবাসার মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া কতটা কষ্টের সেটা তোমরা জানো না, আমি জানি। আমার ভালোবাসার মানুষটার মনের মধ্যে অন্য একজন থাকবে, তাহলে তো সে আমার সঙ্গে কোনো দিনও ভালো থাকতে পারবে না। তাই আমি চাই না জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পেতে। তাই আমি চাই আমার ভালোবাসার মানুষটা তার ভালোবাসাকে নিয়েই সুখে থাক। এখন তুই এটা বুঝতে পেরেছিস, তাহলে এই কথাটা যদি আগে বুঝতি তাহলে সমস্যাটা কি হতো? তাহলে তার এতগুলো প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হতো না, সবাইকে কাজকর্ম ফেলে ব্যাংকক থেকে বাংলাদেশে চলে আসতে হতো না। সব কিছুর জন্য আমি দুঃখিত। সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার ছেলে মানুষের জন্য তোমাদেরকে এত বড় একটা প্রবলেমের মধ্যে পড়তে হলো। প্লিজ সবাই আমায় ক্ষমা করে দিও। এরপর আর কেউ কোনো কথা না বলে সবাই নিজেদের মতো রুমে চলে গেল। এদিকে দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। নেহা রুম থেকে বের হয় না, গোসল করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। কেউ কিছু বললে সে বলে তার নাকি কোনো কিছু ভালো লাগে না। এদিকে দেখতে দেখতে আরো 1 সপ্তাহের সময় কেটে গেল। নীল তার ফ্যামিলি নিয়ে ব্যাংকক চলে যাবে, তাই সকালবেলা উঠেই সবাই গোছগাছ শুরু করে দিল। এদিকে নেহা তখনও নিজের রুমের মধ্যেই বসে আছে। নীল যখন
বাসা থেকে বের হয়ে যাবে তখন একবার নেহা রুমে গেল তার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। নেহা, আমরা তো চলে যাচ্ছি। আর একটা ফিসির খবর, আমি কিন্তু সেখানে গিয়ে রিমির বাসায় যাব আব্বুকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলতে। তোরা কি ওখানে আসবি বিয়েতে? দেখি কি করতে পারি। যদি মন সায় দেয় তাহলে অবশ্যই যাব, তবে আমি না গেলেও চিন্তা নেই, ফ্যামিলির অন্য সবাই যাবে। নীল তখন আর কোনো কথা না বলে নেহা রুম থেকে বের হয়ে চলে আসলো। আর তারপর ফ্যামিলির অন্য সবার থেকে বিদায় নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে আসার 3 দিন পর নীল তার আব্বুকে নিয়ে রিমিদের বাসায় গেল এবং রিমির আব্বুর সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলল। রিমির আব্বু তখন নীলের আব্বুকে বলল, দেখুন, আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, আর আমার মেয়েও আপনার ছেলেকে অপছন্দ করে সেরকমটা নয়। যদিও সে তার বাবার অনুমতি ছাড়া কিছুই করবে না, তাই সে বিষয়টা আমাকে জানিয়েছে। এখন আপনার কি মতামত সেটাই জানতে চাই। দেখুন, আমার ছোট ভাইয়ের মেয়ে আমার ছেলেকে পছন্দ করতো ওর, তাই আমি এই বিয়েতে সম্মতি ছিলাম। দেখুন, আমার ছোট ভাইয়ের মেয়ে আমার ছেলেকে পছন্দ করতো ওর, তাই আমি এই বিয়েতে সম্মতি ছিলাম না। এখন আমার ভাইয়ের মেয়ে জানিয়েছে সে আমার ছেলেকে বিয়ে করবে না, তাই এখন আর এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে শুভ কাজে আর দেরি কিসের, চলুন তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলা যাক। দুই পরিবারের সম্মতি আছে এটা দেখে তো নীলা অনেক খুশি হলো আর বিয়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে থাকলো। এদিকে আত্মীয় স্বজন যারা নীলের বিয়েতে আসবে তাদেরকে বিয়ের দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে। নেহার ফ্যামিলি থেকে নীলের বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন নেহার আম্মু নেহাকে বলে, আমরা তো সবাই মিলে বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তুমি কি ভেবেছো? তুমি কি যাবে বিয়েতে? হ্যাঁ, বিয়েতে তো যেতেই হবে, ফ্যামিলির একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সেখানে কি না গেলে চলে? তোমরা রেডি হও, আমিও যাব। তুমি যাও বলছো, বেবি বলছো তো? না মানে আসলে এটাই বলতে চাইছি যে তুমি ওখানে গিয়ে নিজেকে ঠিক রাখতে পারবে তো? আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি যদি নিজেকে সামলাতে নাই পারতাম তাহলে এটাও সিদ্ধান্ত নিতে পারতাম না যে নীল ভাইয়াকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেখতে চাই, তাই আমি তোমাদের সঙ্গে ওখানে যাব। আমি নিজের হাতে ওদের দুজনের 4 হাত এক করিয়ে দিতে চাই। তখন নেহার আম্মু আর কোনো কথা বলল না। সবাই মিলে তৈরি হয়ে নিল ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে। রওনা দিলেন, তাদের সঙ্গে গেল। এদিকে নীল যে বাসায় থাকে এই পুরো বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসার সামনেই অনেক বড় একটা খোলা জায়গা আছে, সেখানেই তাদের বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়েছে। আজ নীলের গায়ে হলুদ, তাই বাড়িতে সব আয়োজন চলছে। এদিকে নেহা অনেক উৎসাহের সঙ্গে নিজের হাতে সবকিছু করছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে না এই মেয়েটা কদিন আগে নীলকে পাওয়ার জন্য পাগলের মতো কর্মকাণ্ড করেছিল। গায়ে হলুদের স্টেজ তৈরি করা হয়েছে, নীলকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই তো হলুদের অনুষ্ঠান শুরু হবে। গায়ে হলুদের স্টেজ তৈরি করা হয়েছে, নীলকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই তো হলুদের অনুষ্ঠান শুরু হবে। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে নেহা সেখানে উপস্থিত হয়, আর সে নিজের হাতেই প্রথমবার নীলের শরীরে হলুদ ছুঁয়ে দেয়। তারপর বাংলাদেশের রিচুয়াল অনুযায়ী নীলের গায়ে ছোঁয়া হলুদ নিয়ে রিমিদের বাসায় যাওয়ার জন্য তৈরি হয় সবাই মিলে। গায়ে হলুদের তত্ত্ব নেহার হাতেই ছিল। বাসা থেকে বের হতে যাবে তখনই নেহা হঠাৎ পায়ে হোঁচট খেয়ে পড়ে গেল, আর হাতে থাকা হলুদের বাটি থেকে তার গালেই হলুদটা লেগে গেল। এটা দেখে সবাই বলতে লাগলো, এই কেমন কাণ্ড! ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ, প্রথম যার সঙ্গে বিয়ে হচ্ছে তার গায়ে ছোঁয়াতে হয়, কিন্তু এটা তো নেহার গায়ে লেগে গেল, এখন কি হবে? তখন নীলের আম্মু বলে, ও কোনো ব্যাপার না, নেহা তো আর ইচ্ছে করে নিজের গায়ে হলুদ লাগায়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। আপনারা কেউ এটা নিয়ে চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। তারপরেও বড় আম্মু, এটা তো ঠিক হলো না, এটা আমার হাতে নেওয়াটাই ঠিক হয়নি। আই এম সো সরি। আরে বাবা, বললাম তো কোনো সমস্যা নেই। এগুলো এখন আর কেউ মানে না, তারপরও বাঙালি ফ্যামিলি বলে কথা, তাই তো এইসব করতে হলো। যাই হোক, কোনো সমস্যা নেই, যাও তোমরা তাড়াতাড়ি করো। তখন কেউ আর কোনো কথা না বলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে রিমিদের বাসায় পৌঁছে গেল। আর সেখানে রিমির হলুদের অনুষ্ঠান শেষ হলে সবাই খাওয়া দাওয়া করে তারপর নীলের বাসায় চলে এলো। পরদিন বিয়ে। সকাল থেকে বাড়িতে সবার সাজুগুজুর পর্ব চলছে, কিন্তু নেহা রুমে একা একা বসে আছে। তার কিছুই ভালো লাগছে না, মন যেন বারবার নেহাকে প্রশ্ন করছে। কিন্তু নেহা রুমে একা একা বসে আছে, তার কিছুই ভালো লাগছে না, মন যেন বারবার নেহাকে প্রশ্ন করছে, নেহা তুই পারবি তো নিজের হাতে নিজের ভালোবাসার মানুষটাকে আরেকজনের হাতে তুলে দিতে? তখন নেহা আপন মনেই বলে ওঠে, আমি পারবো, আর আমাকে পারতেই হবে, কারণ যে মানুষটা অন্য একজনকে ভালোবাসে আমি তার থেকে জোর করে ভালোবাসা আদায় করে নিতে পারবো না। তাই আমার না পাওয়া ভালোবাসাটা যার প্রাপ্য তার হয়েই থাকুক। নীল তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল।
নেহার বলা কথাগুলো সে শুনতে পাচ্ছিল, তাই সে রুমে প্রবেশ করে আর নেহাকে বলে, কিরে নেহা, তুই কি কিছু বলছিস? শুনলাম তুই ভিড় করছিস। কই না তো, কিছুই না। তুমি রেডি হওনি এখনো? বিয়ের তো সময় হয়ে এসেছে। তোকে দেখতে এলাম, তুই রেডি হয়েছিস কিনা। এখনো তো তুই নিজেই রেডি হসনি, আবার আমাকে জিজ্ঞাসা করছিস আমি রেডি হলাম কিনা। আরে বাবা, বিয়েটা তোমার হচ্ছে, আমার নয়। আমি রেডি হলেই কি আর না হলেই কি, আমি না গেলেও বিয়েটা হবে, কিন্তু তুমি না গেলে তো আর বিয়েটা হবে না। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নেহা, তুই কি আমার বিয়েটা মেনে নিতে পারছিস না? তাই বলে কি তুই এরকম করছিস? ধুর, মাথা খারাপ। আমি তোমার বিয়েটা কেন মেনে নিতে পারবো না? তুমি তো রিমি আপুকে ভালোবাসো, তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকবে, এটাই তো আমার কামনা। তাছাড়া আমি তো তোমাদেরকে বলেছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, আর আমি নিজের হাতেই রিমি আপুকে তোমার হাতে তুলে দেব। আমার মনে হয় না তুই সেটা মনে মনে ভেবেছিস। তুই যদি মনে মনে এটাই ভাবতি তাহলে অনেকক্ষণ আগেই রেডি হয়ে যেতি। আরে বাবা, আমার এক বন্ধুর ফোন করেছিল, তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তুমি যাও, রেডি হয়ে নাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। নীল তখন আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল আর রেডি হয়ে নিল। অপরদিকে নেহা মনে হাজারো কষ্ট রেখেও তৈরি হয়ে নিল, কারণ যে ভালোবাসা সে পাবে না সেটা তো আর জোর করে নিজের করতে পারবে না, তাই সেখানে তো জোর খাটানোর কিছু নেই। তারপর সবাই মিলে রিমিদের বাসায় পৌঁছে গেল, যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। যিনি ম্যারেজ রেজিস্ট্রি করাবেন তিনি চলে এসেছেন। নেহা নীলের পাশে দাঁড়িয়ে আছে আর নীল বারবার নেহার চোখের দিকে তাকাচ্ছে। নেহার মনে এক সমুদ্র পরিমাণ পানি এই বুঝি ঝরে পড়ল, কিন্তু তারপরেও নেহা সেটাকে কোনো রকমে সামাল দিয়ে যাচ্ছে। সবার সামনে কোনো রকমে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করছে। এদিকে রেজিস্ট্রির সমস্ত লেখাপড়া কাজ শেষ হলে নীলকে সাইন করতে বলা হয়। তখন নীল সবার সামনে উঠে দাঁড়িয়ে বলে, আমি এই বিয়েটা করব না, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আরে নীল, এসব তুমি কি বলছো? এখানে কত কত গেস্ট রয়েছে সেটা তুমি জানো, আর তাদের সামনে তুমি এরকম কথা কেন বলছো? হ্যাঁ, যেটা ঠিক আমি সেটাই বলছি। আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ এই বিয়েটা করলে আমি ভালো থাকবো না। কারণ এই যে আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখুন। এই মেয়েটা সেই ছোট থেকে আমার সঙ্গে সংসার করবে বলে মনের মধ্যে ইচ্ছেগুলোকে পুষিয়ে রেখেছে, আর এখন কিনা সে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিয়ে দেখছে। কিন্তু একবার এই মেয়েটার চোখ দুটো লক্ষ্য করুন, তার চোখে এক সাগর পরিমাণ পানি, কিন্তু তারপরও সে সবার সামনে নিজেকে কন্ট্রোল করছে। কারণ আমি তাকে বলেছিলাম আমি তাকে ভালোবাসি না, রিমিকে ভালোবাসি। শুধু এই কথাটার জন্যই। এই কথাটা শুনে নেহা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল আর বলল, আরে কই এসব, তুমি কি বলছো? এই তো আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। আসলে চোখে একটু আগেই কি যেন একটা পড়েছে, তাই এরকম লাল হয়ে আছে। আমি তো তোমাকে নিজের হাতেই রিমি আপুর হাতে তুলে দেব বলে এখানে এসেছি, তা না হলে তো বাংলাদেশ থেকে ব্যাংকক আসতাম না। আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কারণ তুই চাস তোর ভালোবাসার মানুষটা ভালো থাকুক, কিন্তু নিজে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে বেঁচে থাকবে। এটা তো হতে পারে না। আমি আমার আব্বুর বলা কথাটা ভুলেই গিয়েছিলাম। আমাদের তাকেই ভালোবাসা উচিত যে আমাকে ভালোবাসে। আমি কাকে ভালোবাসি সেটা ইম্পর্টেন্ট নয়। এত কিছু যখন তোমাদের মধ্যে হয়ে গিয়েছিল, তাহলে নিশ্চয়ই এ নাটক করার কোনো প্রয়োজন ছিল না। এটা বাংলাদেশ নয়, এটা ব্যাংকক। এখানে কত নামি দামি লোক এসেছে তোমাদের বিয়ে দেখতে, আর এখানে এসে এটা করার কি খুব প্রয়োজন ছিল তোমাদের? আই এম সরি ফর এভরিথিং। আই অ্যাপোলোজাইজ টু অল অফ ইউ। চুপ করো তুমি, সব কিছু এভাবে হয় না। চুপ করো তুমি, সব কিছু এভাবে হয় না। যখন যা বলবে তাই হবে, সেটা তুমি ভাবলে কি করে? কেন? তুমি তো বলেছিলে আমাদের জীবনে এমন কাউকে আপন করে নেওয়া উচিত যে মানুষটা আমাকে ভালোবাসে, তাহলে এখানে আমার ভুল কোথায়? তখন তোমাকে বলেছিলাম, তখন তো তুমি আমাদের কারোর কোনো কথাই শোনোনি। তাহলে এখন তুমি এরকম বলছো আর আমরা সেটা মেনে নিব, সেটা ভাবছো কি করে? তোমরা মেনে না নিলেও আমার কিছুই করার নেই, কারণ আমার চোখের সামনে একটা মেয়ে এইভাবে কষ্ট পাবে এটাই মেনে নিতে পারবো না। তো এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে নীল সেখানে আর কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে সোজা সেখান থেকে বাসে চলে আসলো। এই কথা বলে নীল সেখানে আর কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে সোজা সেখান থেকে বাসায় চলে আসলো। এদিকে নীলের পুরো ফ্যামিলিকে রিমির বাবার কাছে অপমানিত হতে হলো এবং সমস্ত গেস্টের সামনেও অপমানিত হতে হলো। তাও তারা কোনো কথা না বলে বাসে চলে আসলো। ড্রয়িং রুমে সবাই চুপচাপ বসে আছে।
কেউ কোনো কথা বলছে না। সবার মাঝে নীরবতা ভেঙে হঠাৎ নীলের আব্বু বলল, তাহলে আর কি, এবার তো নীল আর নেহার বিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমি তো তোমাদের সেটাই বললাম নেহা, আর আমার বিয়েটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়, আর কোনো সমস্যাই থাকে না। অতঃপর সবার সম্মতি নিয়ে নীল আর নেহার বিয়েটা হয়ে গেল। যদিও এটা হওয়ার ছিল না, কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তা তো হবেই। তাই অবশেষে ঘরোয়াভাবে নীল আর নেহার বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে নেহা বসে বসে নীলের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর নীল ভাসর ঘরে প্রবেশ করে দেখতে পেল নেহা বধূ সেজে ঘোমটা মাথায় বসে আছে। রাত প্রায় তখন আনুমানিক 1টার বেশি বাজে। নেহা তো কখনোই এত রাত পর্যন্ত জেগে থাকতো না, তাই নীল তাকে বলল, কিরে নেহা, এখন তো রাত 1টার বেশি বাজে, তাহলে তুই এখনো বসে আছিস, ঘুমাসনি কেন? আজ আমাদের বাসর রাত, সেটা কি তুমি ভুলে গেছো? আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এতক্ষণ আসোনি কেন? কোথায় ছিলে এতক্ষণ? এই তো অনেক দিন পর বন্ধুদের সঙ্গে আড্ডা হলো, তাই তাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই তো আসতে দেরি হয়ে গেল। তোমার ঘরে যে তোমার বউ বসে আছে সেটা কি তুমি ভুলে গিয়েছিলে? বউ যে তোমার জন্য অপেক্ষা করছে এটা কি তোমার একটুও মনে ছিল না? আই এম সরি রে, জীবনে প্রথমবার বিয়ে করেছি তো, তাই ঘরে বউ আছে সেটা ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এখন চল ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়বো মানে? আজ আমাদের বাসর রাত, সেটা কি তুমি ভুলে গেছো? আজ তো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ একটা রাত, যে রাতে আমরা দুজন দুজনকে প্রথমবার নিজের করে পাবো। এই পিচ্ছি, বাসর রাত পরে করবি, আগে নিজেকে বড় কর, তারপর বাসর রাত নিয়ে চিন্তা করবি। এখনো তুই অনেক ছোট, বাসর করার মতো যথেষ্ট বয়স তোর হয়নি। বয়স হয়নি তো কি হয়েছে? আমি তো মনের দিক থেকে এখন তোমার জন্য পারফেক্ট। বয়স কখনোই কোনো কিছুতে ম্যাটার করে না। আমি তোমার বউ, আর এখন তুমি আমার সঙ্গে বাসর করবে। আমার কিন্তু কোনো প্রবলেম নেই, তারপর যদি তোর কোনো সমস্যা হয় তখন কিন্তু আমায় দোষ দিতে পারবি না। তাছাড়া আমার ইয়েটা কিন্তু অন্যদের তুলনায় সাইজে একটু বড়, নিতে পারবি তো? কোনো সমস্যা নেই, আমি নিতে পারবো। তাছাড়া ভালোবাসার মানুষের সব কিছুই তো নিতে হয়, এটা নিতে পারবো না কেন? তাহলে চল শুরু করা যাক। এই বলে নীল বিছানায় চলে আসলো। আর নেহাকে বিছানায় শুয়ে দিতেই সে উল্টে নীলকে ঝাপটে ধরে তার দুই ঠোঁটে ভালোবাসার আলিঙ্গন করতে লাগলো। ভালোবাসার পরশে নীল যেন একদম মোমের মতো গলে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। এবার নেহাকে বাংলাদেশে ফিরে আসতে হবে, এটা ভাবতেই তার মন খারাপ লাগছে। সে কোনোভাবেই বাংলাদেশে ফিরে আসতে চায় না, নীলকে ছেড়ে থাকতেই পারবে না। কিন্তু নীলের এক কথা, নেহাকে পড়াশোনা করতেই হবে, পড়াশোনা ছেড়ে দিলে চলবে না। দেখ নেহা, আমি প্রতি মাসে একবার তোমার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু তোমার পড়াশোনা ছেড়ে দিলে চলবে না। সবেমাত্র ক্লাস 9-এ পড়ো, তোমার জীবনের অনেকটা সময় এখনো বাকি। তুমি তো চাও আমি তোমায় ভালোবাসি, আর আমার ভালোবাসায় তোমাকে পরিপূর্ণ করে তুলি। তাহলে আমি তোমায় বলবো তুমি পড়াশোনা করো, নিজেকে সবার সামনে প্রমাণ করো আমি যে মানুষটাকে তোমার জন্য ছেড়ে এসেছি তার চাইতে তুমি আমার জন্য বেটার অপশন। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি পড়াশোনা করব, আর বাংলাদেশে থেকেই পড়বো। তবে তোমাকে কিন্তু প্রতি মাসে একবার আমার সঙ্গে দেখা করতে যেতে হবে, তা না হলে কিন্তু আমি ওখানে থাকবো না। ঠিক আছে, এই যে আমি তোমাকে কথা দিলাম, আমি প্রতি 1 মাস অন্তর তোমার সঙ্গে দেখা করতে যাব। অতঃপর নেহা বাংলাদেশে আসতে রাজি হলো এবং ফ্যামিলির সবাইকে নিয়ে এয়ারপোর্টে চলে আসলো। নীল নেহাকে ছাড়তে এসেছে। নেহা প্লিজ এরকম কান্না করো না, তুমি কান্না করলে আমার খুব কষ্ট লাগবে, এখানে থাকলে আমার খুব কষ্ট হবে, প্লিজ তুমি এরকম করো না। দেখো বাবা মায়ের বয়স হয়েছে, এখন তো ব্যবসা আমাকে দেখাশোনা করতে হবে, তা না হলে আমি তোমার সঙ্গে বাংলাদেশে চলে যেতাম। তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি প্রতি 1 মাস অন্তর তোমার সঙ্গে দেখা করতে যাব। আমি এজন্য কান্না করছি না, আমার অবর্তমানে তুমি যদি আবার তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশন কন্টিনিউ করো, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তাহলে আমি সত্যিই বাঁচবো না। তোর পাগলি, এরকমটা কখনোই হবে না, আমি তোমায় সত্যিই ভালোবাসি, আর তোমার ভালোবাসা সত্য, তাই বলেই তুমি আমাকে আপন করে পেয়েছো, আমি কখনোই হারাবো না, সারা জীবন তোমার থেকে যাব। ওকে ঠিক আছে, তাই যেন হয়। আসছি তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। অতঃপর নেহা বিমানে উঠে গেল। আর কিছুক্ষণ পরে বিমান আকাশে উড়ে গেল। নীল এয়ারপোর্টে দাঁড়িয়ে শুধু নেহার চলে যাওয়া দেখছিল। কেন জানি না আজ তার নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। সত্যিই সে এই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছে। নিজের অজান্তে নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে একটা মেয়ে। একটা ছেলের জন্য এত কিছু করতে পারে এটা তার জানা ছিল না।
আসলে হয়তো সত্যিকারের ভালোবাসাগুলো এরকমই হয়ে থাকে। যেভাবেই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, ভালোবাসার মিল হয়েই যায়। দেখতে দেখতে 1.5 বছর সময় অতিবাহিত হয়ে গেল। নেহা এসএসসি পরীক্ষা দিয়েছে, সামনে তার অনেক দিনের ছুটি আছে, তাই সে ব্যাংকক চলে এসেছে নীলের কাছে। এয়ারপোর্টে নীল নেহাকে রিসিভ করতে এসেছে। এয়ারপোর্টে নেমেই নেহা নীলকে দেখতে পেয়ে অনেক খুশি হয় আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। খুশি হয়েছি তুমি আমাকে রিসিভ করতে এসেছো। আমি এটা ভাবিনি, ভেবেছিলাম হয়তো তুমি ব্যবসার কাজে ব্যস্ত আছো, আসতে পারবে না। আমার প্রিয়তমা এতদিন পর আমার কাছে এসেছে আর আমি তাকে রিসিভ করতে আসবো না, এটা হতে পারে নাকি? আমার ভালোবাসার মানুষের চাইতে আমার কাছে অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না। আমার প্রথম প্রায়োরিটি আমার ভালোবাসা, তারপর বাকি সব কিছু। আমার ভালোবাসার আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাই নাকি? তুমি তো আমাকে ভালোই বাসতে না, তুমি তো তোমার গার্লফ্রেন্ড রিমিকে ভালোবাসতে। তাহলে আমার জন্য এত ভালোবাসা কোথা থেকে উতলে উতলে পড়ছে? এই, তুমি কিন্তু একদম আমাকে খোঁচা মেরে কথা বলবে না। ওটা জাস্ট ইমোশন ছিল, বুঝতে পারিনি। কিন্তু তুমি তো আমায় সত্যি ভালোবাসতে, তাই তো আমি তার হতে গিয়েও তোমার হয়ে গেলাম। তোমার ভালোবাসার শক্তি অনেক বেশি, তাই তো পৃথিবীর অন্য কোনো শক্তি তোমার কাছে থেকে আমাকে আলাদা করতে পারলো না। আমি শুধু তোমারই থেকে গেলাম। হয়েছে হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না, এখন বাসায় চলো। অতঃপর দুজনে মিলে বাসায় চলে আসলো। আর এদিকে পুত্রবধূ অনেক দিনের জন্য ব্যাংকক এসেছে বলে শাশুড়ি মাও অনেক খুশি। তো বৌমা এবার নিশ্চয়ই অনেক রান্না বান্না শিখে এসেছো, শ্বশুর আর জামাইকে অনেক রান্না বান্না করে খাওয়াবে, তাই না? হ্যাঁ বড় আম্মু, এটা আর বলতে হয় নাকি? আমি তো আম্মুর কাছ থেকে অনেক রান্না বান্না শিখেছি, যেগুলো বড় আব্বু আর তোমার ছেলে খুব পছন্দ করে। তা বৌমা, শুধু শ্বশুর মশাই আর জামাইকে রান্না করে খাওয়ালেই হবে, নাকি সংসারেরও চিন্তাও করতে হবে? সে তো আমি করতে চাই, আমি তো তোমার ছেলেকে বলেছিলাম এবার একটা বাচ্চা কাচ্চা নেওয়া দরকার। কিন্তু তোমার ছেলে বলে আমি নাকি এখনো বাচ্চা, আমার পেছনে নাকি লোক লাগে, বাচ্চা পালবো কি করে? হ্যাঁ, আমি তো এটাই বলেছি, তুমি এখন অনেক ছোট, আগে নিজে বড় হও, তারপর না হয় বাচ্চা পালা হবে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার বর্তমান বয়স 17, আমি আবার ছোট কই রইলাম? আগের যুগে মেয়েরা 12-13 বছর বয়সেই মা হতো, তাহলে চিন্তা করো আমার বয়সে তারা 2-3 বাচ্চা কাচ্চার মা হয়ে যেত। এসব ফালতু চিন্তা ভাবনা তোমার মাথায় কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। আগে পড়াশোনা শেষ করবে, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করবে। এখন এসব ফালতু চিন্তা মাথায় আনবে না।